ওকে, লাস্ট ক্লাসের লাস্ট সেগমেন্টে তোমাদেরকে আরেকবার আমি ওয়েলকাম জানাচ্ছি। দিস ইজ দ্য লাস্ট সেগমেন্ট অফ আওয়ার লাস্ট ক্লাস। হোপফুলি আমরা এতদিন যা পড়েছি তার সবকিছু সামারি থাকবে এই ক্লাসে। আমার কাছে মনে হয় তোমরা কোনোদিন যদি ইন ফিউচারে যদি এরকম হয় যে এতগুলো রেকর্ড, এতগুলো ক্লাস ক্লাস এতগুলো কথা শোনা সম্ভব না, তাহলে অন্ততপক্ষে আজকের এই লাস্ট ক্লাসের লাস্ট সেগমেন্টটা যদি দেখো, তাহলে একটু একটা ওভারঅল আইডিয়া তোমাদের হবে। হ্যাঁ, তাহলে তোমাদের প্রিপারেশনে তোমাদের সুবিধা হবে। তো আমরা রিসার্চ ইনস্টিটিউশনের ইয়ের জন্য আমাদের এইখান থেকে আমি তোমাদের শুরু করতেছি। আমরা যত পড়ায় পড়ছি এই পড়ার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে ব্রিডিং অ্যান্ড বায়োটেকনোলজি, জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং অ্যান্ড বায়োটেকনোলজি। এইখানকার যত টার্মিনোলজি আছে, এক কথায় যত টার্মিনোলজি আছে, ম্যাক্সিমাম টার্মিনোলজি গুলো আমাদের কভার করতে হবে। আমাদের একেবারে সরাসরি সংজ্ঞাগুলো শিখতে হবে, এবং সংজ্ঞাগুলোর ভিতর থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো, তুমি ডিএনএ এর সংজ্ঞা জানো, আরএনএ এর সংজ্ঞা জানো, তারপরে নিউক্লিওটাইডের সংজ্ঞা জানো, ক্রোমোজোমের সংজ্ঞা জানো, কিন্তু ডিএনএ এর একটা স্ট্র্যান্ড থেকে আরেকটা স্ট্র্যান্ডের দূরত্ব কত, কোনটার সাথে ইউরিন, পিরিমিডিন, পাই, কি বলে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিল, কোনটার সাথে কোনটার ইয়ে কতটুকু, রিলেশনশিপ কি, ইউরাসিল, তারপরে হচ্ছে যে ডিএনএ স্ট্র্যান্ডের দৈর্ঘ্য কত, এমআরএনএ কি, আরএনএ কি, ট্রান্সডাকশন কি, ট্রান্সলেশন কি, কোনটা কি করে, এই জিনিসগুলো তোমাদের এ টু জেড ভালো করে জানতে হবে। এক। দুই নম্বর হচ্ছে তোমার বায়োটেকনোলজি রিলেটেড যত টার্মিনোলজি গুলো আছে রিসেন্ট, যেমন আমরা বলছি ক্যাসপারসিস, ক্যাসপার কেস 10, 9, তারপরে হচ্ছে তোমার জিন অ্যাম্প্লিফিকেশন কি, জেল ইলেকট্রোফোরেসিস কি, তারপর হচ্ছে জিন এক্সপ্রেশন কি, এই জাতীয় যত তথ্যগুলো রিসেন্ট যত বায়োটেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে সেটা তোমাদের দেখতে হবে। এবং এটার জন্য তোমরা তোমার যে ব্রিডিং এন্ড প্লান্ট ব্রিডিং রিলেটেড যে ক্লাসটা আমাদের গেস্ট লেকচারার নিয়েছিল, তার ক্লাসটা তোমরা সবাই ফলো করবা। আচ্ছা, গেল এটা। এবং জেনেটিক্স এর ক্ষেত্রে তোমাদেরকে আমি বলি যে জেনেটিক্স এর ক্ষেত্রে তোমরা বিভিন্ন রেশিও আছে, F1, F2, কোনটার ক্ষেত্রে কত হোমোজাইগোসিটি, হেটারোজাইগোসিটি, তারপরে ম্যান্ডেলের সূত্রের মানে ওই ইয়েগুলা, তোমার অনুপাত গুলা, এবং এটার যে বিকল্প গুলো আছে, প্লয়েডি লেভেল গুলো আছে, এই জিনিসগুলো যত বেশি জানবা তত বেশি। বিশেষ করে হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে সি লাইন, আর লাইন, তারপরে এ লাইন কোনটা কি করে, কিভাবে করে, তোমার রিস্টোরার লাইন কি, ব্যাক ক্রস কি, টেস্ট ক্রস কি, এই জিনিসগুলো আমাদের জেনেটিক্সে বেশি বেশি জানতে হবে। এক কথায় জেনেটিক্সের টার্মিনোলজি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার ইন্টারমিডিয়েট লেভেলে কিছু তথ্য যেগুলো আমরা পড়ছি, যে ক্রোমোজোম কি, সেন্ট্রোমিয়ার কি, তারপরে হচ্ছে মাইটোসিস মিয়োসিসের যে ঘটনাগুলো ঘটতে থাকে, সেখানে অ্যানাফেজ টেলোফেজে কোন স্টেজে কি ঘটে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো তোমার মাইটোকন্ড্রিয়া কিভাবে, পাওয়ার হাউস অফ সেল, বা আর রাইবোজোমে কি কি ঘটে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এবার জেনেটিক্সে গেল, আমাদের জেনেটিক্স এর পরে তারপরে সেকেন্ড ইম্পর্টেন্স এর যদি বলি বাড়ির ক্ষেত্রে হচ্ছে, আমাদের সেকেন্ড ইম্পর্টেন্স হচ্ছে হর্টিকালচারাল ক্রপ। কারণ বিআরআই কিন্তু রাইস বাদে, রাইস, জুট, এই কয়েকটা 2-3টা ক্রপ বাদে বাকি সব ক্রপ নিয়ে কথা কাজ করে। তাহলে ম্যাক্সিমাম ক্রপ আর হর্টিকালচারাল ক্রপ, হর্টিকালচারাল ক্রপে ম্যাক্সিমাম কোন জিনিসগুলো আমাদের জানতে হয়, ম্যাক্সিমাম জিনিস জানতে হয় ইন্টারকালচারাল অপারেশন আর হচ্ছে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট। দেখো, ইন্টারকালচারাল অপারেশন আমি তোমাদেরকে বারবার বলছি, এক একটা ক্রপের, সবগুলা ক্রপেরই কমন কিছু ইন্টারকালচারাল অপারেশন আছে। উইডিং কি, মালচিং কি, ট্রেনিং কি, প্রুনিং কি, এগুলো আমরা তো জানবোই, খুবই কমন জিনিস। কিন্তু এক্সক্লুসিভলি বিভিন্ন ফলের বা বিভিন্ন ফসলের যে ইন্টারকালচারাল অপারেশন আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। রগিং এর সঙ্গে আসলো, কিংবা ধরো যে তোমাকে বললো যে ইয়ে করা হয়, ট্রেসিং করা হয় কোথায়। ব্যানানার ক্ষেত্রে তোমরা জানো ব্যানানার কাদি ইংরেজি হচ্ছে বাঞ্চ, বাঞ্চ অফ ব্যানানা। তো তোমরা ব্যানানার ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট, ব্যানানার ক্ষেত্রে, তারপরে আমের ক্ষেত্রে ফ্রুট ব্যাগিং কেন করা হয়, ফ্রুট ব্যাগিং করলে কি কি সুবিধা, তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, তারপরে তোমরা বিভিন্ন ক্রপ স্পেসিফিক যে ক্রপ গুলো আমাদের বর্তমানে প্রমিজিং ক্রপ, ওই সময়তে যেমন ধরো যে এখন যদি আমরা হর্টিকালচারের ক্ষেত্রে বলতে, আমটা খুবই ইম্পর্টেন্ট। আবার উইন্টারে আমাদের আলুটা খুবই ইম্পর্টেন্ট। আলুর ক্ষেত্রে আলুর রোগ বালাই, আলুর তোমার যে দেখো, আমি তোমাদের লাস্ট কোশ্চেনে হলাম পুলিং যেটা বলছে, আলুর ক্ষেত্রে কিউরিং কি করা হয়, টোবাকোর ক্ষেত্রে কিউরিং কি, আলুর ক্ষেত্রে কিউরিং হচ্ছে আলুর খোসাটাকে শক্ত করা, বা ইয়ে করা, মানে কয়েকদিন মাটির উপরে রেখে দেওয়া। আর ইয়ের ক্ষেত্রে তোমার ওই যে টোবাকো কিউরিং এর ক্ষেত্রে পাতাটাকে তোমার ধোয়া দিয়ে তোমার করা, কিউরিং করা। আবার তোমার দেখো প্রাইমিং, সিড প্রাইমিং এর সংজ্ঞা হচ্ছে যে পানি, বীজটাকে জাগ দিয়ে পরবর্তীতে চারা রোপণের জন্য উপযোগী করা, সেটা হচ্ছে সিড প্রাইমিং। আর টোবাকোর প্রাইমিংটা হচ্ছে নিচের দিকের পাতাগুলো আগে তোলা, পরের দিকের পাতাগুলো পরে তোলা, স্কিফিং কি। তারপরে চায়ের ক্ষেত্রে বিভিন্ন রকম তোমার ম্যানেজমেন্ট আছে,
তোমার চায়ের ক্ষেত্রে ট্রেনিং হেভি প্রুনিং করা হয়, দ্যাট ইজ কল্ড স্কিপিং। চায়ের ক্ষেত্রে তোমার কিছু গাছ লাগানো হয়। চায়ের ক্ষেত্রে দেখো চা গাছের চায়ের যে তোমার বাগান, সেখানে চা পাতার গাছের মাঝখানে মাঝখানে একটা তোমার ইয়ে জাতীয় গাছ হয়, নাইট্রোজেন ফিক্সিং একটা ক্রপ হয়, সেটার নাম কি? এগুলো জিনিস তোমার দেখে রাখবা। তারপরে হচ্ছে যে তোমার যদি বলি যে হর্টিকালচারাল বিভিন্ন টার্মিনোলজি আছে, ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি কি, তারপরে ইয়ে হচ্ছে কি টিডিএস কি, টোটাল ডিজলভ সলিড, অথবা ব্রিজ পার্সেন্টেজ কি, এই জাতীয় যত জিনিসগুলো হর্টিকালচার থেকে তোমরা শিখে রাখবা। এইবার হর্টিকালচার গেল। অ্যাগ্রোনমি কিন্তু সব ফসলের জন্য, যে কোনো চাকরির জন্য অ্যাগ্রোনমি খুবই ইম্পর্টেন্ট। সিড রেট আর ক্রপ ভ্যারাইটি, যত ভ্যারাইটি তুমি শিখবা তত বেশি আগায় থাকবা। ভ্যারাইটি এবং ভ্যারাইটাল বৈশিষ্ট্য, যেমন ধরো আমি তোমাকে বলছি স্পেসিফিক বিভিন্ন ভ্যারাইটির, যেমন তোমাকে বললো যে এই ভ্যারাইটির বৈশিষ্ট্য কি, বা এই বৈশিষ্ট্যের কোন ভ্যারাইটিটা আছে। যেমন ধরো যে তোমাকে বললো যে এই আমের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ইয়ের ক্ষেত্রে যেরকম বলছি যে লো জিআই রাইস কোনটা, 105 হচ্ছে লো জিআই রাইস। আমের ক্ষেত্রেও লো জিআই ম্যাঙ্গো কোনটা, ডায়াবেটিস রোগীর জন্য কোন আমটা উপযোগী, কোন ভ্যারাইটির আমটা উপযোগী, ডায়াবেটিস রোগীর জন্য কোন আলুটা উপযোগী, তারপরে ক্যান্সারের রোগীর জন্য যে কোন আলুটা উপযোগী। তোমরা জানো যেটাতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, সেটা হচ্ছে যে মানে অ্যান্টি কার্সিনোজেনিক হয়। তাহলে তোমার এই যেটা কালারফুল কালার ইয়া যেটা, সেটার কিছু ভ্যারাইটি আছে, সেগুলো তোমরা লিখতে হবে। আবার তোমার মিষ্টি আলুতে কি থাকে, তারপরে এই জিনিসগুলো তোমরা যত কিছু আছে অ্যাগ্রোনমিক ভিউ, অ্যাগ্রোনমিক যত ইন্টারকালচারাল অপারেশন আছে, সব তোমরা শিখে রাখবা। আচ্ছা, এবার গেল অ্যাগ্রোনমি গেল, এবার হর্টিকালচার গেল, এবার প্লান্ট প্যাথোলজি। প্লান্ট প্যাথোলজি আর এন্টোমোলজি দুইটা জিনিস আমরা একসাথে পড়তে গেলে, আমি তোমাদেরকে বলে রাখি, ধান চাষের সমস্যা ও সমাধানের যে বইটা আছে, সেই বইটা যদি খুব ভালো করে পড়ো, সেখানে রোগ বালাই গুলো বাংলাতেও শিখবা, ইংরেজিতেও শিখবা। কারণ আমি তোমাদেরকে বলছি অনেক রোগের নাম আমরা ইংরেজিতে আসলে হয়তো বা নাও পারতে পারি, অথবা বাংলায় আসলে নাও পেতে পারি। তো কোনটার কজাল অর্গানিজম কি, নেচার অফ ড্যামেজ কি, এবং এটাকে কন্ট্রোল মেথড কি। ক্ষেত্রে ইনসেক্টের ক্ষেত্রে কজাল অর্গানিজম কি, কোন কোন অর্ডারের বা কোন গ্রুপের ইনসেক্ট, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। নেচার অফ ড্যামেজটাও জানতে হবে। তো এই ক্ষেত্রে সবসময় তোমাদেরকে একটু বলে রাখি, কমন যে সব জিনিস যেটা খুব রিসেন্টলি প্রমিসিং, যেমন ব্লাস্ট রাইসে কিন্তু খুব আক্রমণ করে, গমের ক্ষেত্রে ব্লাস্ট খুবই আক্রমণ করে। তো ব্লাস্টের আদ্যপান্ত A to Z যা আছে সব জানবো। সব ফসলের কিন্তু সব রোগ বেলায় নিয়ে, যেমন ফলস স্মার্ট নিয়ে হয়তো বা তোমার কজাল অর্গানিজম কি কন্ট্রোল মেথড কি, এটুকু জানলেই জানাব। কিন্তু তোমার ব্লাস্ট কিন্তু A to Z জানতে হবে। তারপরে হচ্ছে তোমার তোমার ইয়ের ক্ষেত্রে, ভুট্টার ক্ষেত্রে, দেখো তোমার ভুট্টার ক্ষেত্রে আমরা ওই যে ফল আর্মি ওয়ার্ম এর 14 গোষ্ঠী সম্বন্ধে আমাদের যা তথ্য আছে সব জানতে হবে। রাইসের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইটটাও কিন্তু খুব কমন একটা ডিজিজ, গল মিজ একটা কমন ডিজিজ। তারপরে হচ্ছে তোমার BLB, তারপরে হচ্ছে যে ব্রাউন প্লান্ট হোপার, যেটা BPH, বাংলায় অনেকে কারেন্ট পোকা বলা হয়। এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ধান চাষের সমস্যা এবং প্রমত্রের অধিকার যে বাংলা বইটা আছে, ওইখান থেকে ইয়ে করে রাখবা। এবং উত্তর লেখার ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখছি একটা উত্তর দিবা, সেটা যেহেতু এক লাইনে আসে, যে সিমটম কি, সিমটম লিখলে মেজর সিমটম যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মোস্ট সিগনিফিকেন্ট সিমটম যেটা, সেটা তোমরা লিখবা। দুনিয়ার কথা স্টান্টেড প্লান্ট গ্রোথ, যে কোনো অসুখ হইলে আমরা বলি সেটার ক্ষেত্রে স্টান্টেড প্লান্ট গ্রোথ, মানে গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় বা পাতা ফ্যাকাশে হয়ে যায়। এই উত্তর দিলে কিন্তু হবে না, কিন্তু মোস্ট মানে যে এইটা সেটা। এবং তোমাকে বলি যে তোমার BLBর ক্ষেত্রে হয় কি, পাকারিং সিমটম হয়। তারপরে তোমার কোবরা স্নেক লাইক সিমটম হয় কি এর ক্ষেত্রে, ব্লাস্টের ক্ষেত্রে। তাইলে তোমার ওই তথ্যটা, ওই একটা স্পেসিফিক তথ্য যদি তুমি না দাও, তাহলে দুনিয়ার যত কথাই লেখো, তাহলে তোমার অ্যান্সার কমপ্লিট অ্যান্সার হলো না। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এন্টোমোলজি প্লান্ট প্যাথোলজির ক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবা। আমরা দেন হচ্ছে আমি একটু দেখে দেখে যাচ্ছি, সাবজেক্ট ওরিয়েন্টেড এক একটা সাবজেক্ট। সিট রিলেটেড যত তথ্য আছে, এটা BADC থেকে তোমরা করবা। বিশেষ করে ট্যাগ কালার, এটা এত বেশি আসে বিভিন্ন চাকরি, সিট বা ব্রিডার সিট, ফাউন্ডেশন সিট কি, ব্রিডার সিট কি, রেজিস্টার্ড সিট কি, TLS কি, সার্টিফাইড সিট কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন TLS এন্ড সার্টিফাইড সিট, কারা দেয়, SC এর কাজ কি, ন্যাশনাল সিট বোর্ডের কাজ কি। ন্যাশনাল সিট বোর্ডের একরকম কাজ, SC এর একরকম কাজ। ন্যাশনাল সিট বোর্ড হচ্ছে বাংলাদেশে বীজ নিবন্ধন দেয়, নতুন একটা জাত আবিষ্কার করছো, সেই জাতটা রিলিজ করে ন্যাশনাল সিট বোর্ড। আর SCA করে কি, মানে কৃষকের মাঠের ইয়ে, তারপরে বাজারের বীজ দেখে এই বীজটা ফার্মারদের জন্য বা মানুষের জন্য কেনার উপযোগী কিনা, সেইটা যাচ করে SCA। আর NSB করে নতুন বীজ প্রত্যয়ন করে, নতুন বীজ তোমার মার্কেটে আসবে কিনা। ধরো একটা নতুন জাত হলো বৃধান 114, 150, 150 জাতটা কে অনুমোদন দিবে? বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তোমার বিশ্ববিদ্যালয় থেকে তোমরা হয়তো বা তোমাদের ল্যাব থেকে একটা ইয়ার মানে মিষ্টি আলুর জাত আবিষ্কার করলা, তাহলে এটাকে অবমুক্ত করার জন্য তোমাকে ফিল্ড ট্রায়াল, বিভিন্ন ইয়েতে ট্রায়াল ট্রায়াল দেওয়ার পর ন্যাশনাল সিড বোর্ডের কাছে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে তারা এটাকে জাজ করে দেন হচ্ছে এটা তোমার ইয়ে করবে,
রিলিজ করবে। এটা হচ্ছে ন্যাশনাল সিড বোর্ডের কাজ। তো এই হচ্ছে তোমার আমাদের ইয়ে সিড রিলেটেড যত তথ্য আছে, আর যত ফসলের তোমার মেডিসিনাল প্লান্ট বলো, ফ্লাওয়ারিং প্লান্ট বলো, তারপরে হচ্ছে তোমাকে নার্কোটিক প্লান্ট বলতে পারে, বেভারেজ ক্রপ বলতে পারে, বিভিন্ন রকম ইপিল ইপিল গাছ বিভিন্ন নাম উল্লেখ করে দিতে পারে। যেমন বাড়িতে 2 বছর আগে একটা প্রশ্ন হয়েছিল যে ড্রাগন ফলের সাইন্টিফিক নেম কি, দারুচিনির সাইন্টিফিক নেম কি। তো তুমি যদি না জানো তাহলে এই বছর যদি তেজপাতার সাইন্টিফিক নেম আসে, তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি ওই 1 নাম্বার পাবা না। এই জন্য যত বেশি সাইন্টিফিক নেম পড়বা তত বেশি তোমার কিন্তু চান্স বেড়ে গেল। এই জন্য সাইন্টিফিক নেম, ফুলের সাইন্টিফিক নেম, ফলের সাইন্টিফিক নেম, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমি আর কোন সাবজেক্ট আছে, এবার যদি আমি সয়েল সায়েন্সের দিকে আসি, দেখো সয়েল সায়েন্সের ক্ষেত্রে আমাদের সয়েল সায়েন্সে বেশ কিছু টার্মিনোলজি আছে। আমাদের সয়েল বাল্ক ডেন্সিটি কি, পার্টিকেল ডেন্সিটি কি, তারপরে সয়েল ওয়াটার টেনশন কি, কত টেনশনে থাকে, ফিল্ড ক্যাপাসিটি কাকে বলা হয়, ক্যাপিলারি ওয়াটার কাকে বলা হয়, তারপরে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কোনটা। তারপরে সয়েলের ক্ষেত্রে মানে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে, যে তোমার এসিড সয়েল কোনটা, এসিড সয়েলের পিএইচ কত, সয়েল পিএইচ বেশি হলে কোন নিউট্রিয়েন্টটা কম অ্যাভেলেবল, কোন নিউট্রিয়েন্টটা বেশি অ্যাভেলেবল, পিএইচ বেশি হলে কি অবস্থা, সয়েল স্যালানিটিটা ভেরি 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 ইম্পর্টেন্ট। সয়েল স্যালানিটি, সয়েল স্যালানিটি, কারণ হচ্ছে বাংলাদেশের সয়েলের মেজর প্রবলেম হচ্ছে সয়েল স্যালানিটি। অ্যাসিড সালফেট সয়েল কি, পিট সয়েল কি, কোথায় পাওয়া যায়, তারপরে সয়েল স্যালানিটি হলে সেখানে তোমার কোন সার দেওয়া যায়, বিভিন্ন ফার্টিলাইজারের কারণে সিমটম কি, অ্যাভেলেবল ফর্ম কি, নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি সিমটম কি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটা, মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটা, এবং এটা তোমার কিভাবে ফাংশনটা কি, এবং এটার ইয়েতে তোমার সিমটম গুলো কি হয়, এই জিনিসগুলো আমাদের এক্সক্লুসিভলি এই জিনিসগুলো জানতেই হবে। আর সয়েল সায়েন্সের যে জিনিস পড়ছো এগ্রি কেমিস্ট্রিতে, ঠিক একই জিনিস কিন্তু ঘুরে ফিরে এগ্রি কেমিস্ট্রিতেও আমরা পাই। আর হচ্ছে এগ্রি কেমিস্ট্রি থেকে আসে না, তবে তোমাদের একটা সাবজেক্ট যদিও খুব বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট না, কিন্তু ওই সাবজেক্ট থেকে আমাদের বিভিন্ন সময় বাড়িতে বেশ কিছু প্রশ্ন হয়। যেমন ক্রপ বোটানি, ক্রপ বোটানিতে আমাদের একটা প্রশ্নের জায়গা হচ্ছে যে আমাদের C3 প্ল্যান্ট কি, C4 প্ল্যান্ট কি, ক্রপ বোটানিতে ফটোসিনথেসিস এবং রেসপিরেশনের এই 2টা চ্যাপ্টার তুমি এত ভালোভাবে ভিতর থেকে টু দা পয়েন্টে সব, গ্লাইকোলাইসিস কিভাবে হচ্ছে, গ্লাইকোলাইসিসের ধাপগুলো কি, এসিটাইল কোথায় উৎপন্ন হচ্ছে, পাইরুভেট কোথায় উৎপন্ন হচ্ছে, কয় অণু পাইরুভেট হচ্ছে, যে কয় অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তারপরে সেটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে, সেটা কি অন্ধকার পর্যায়ে নাকি আলোক পর্যায়ে, কোন আলোতে সবচেয়ে বেশি ফটোসিনথেসিস হয়, কোন আলোতে সবচেয়ে কম ফটোসিনথেসিস হয়, এই জিনিসগুলো তোমরা যত বেশি জানবা তত তোমারই হবে। এবং ক্রপ বোটানিতে এই জায়গাগুলোই আছে, এবং ক্রপ বোটানির কিছু টার্মিনোলজি আছে তোমরা জানো। যেমন কোন কোন ফলকে বেরি বলা হয়, কোন ফলকে পট বলা হয়, লিগুম বলা হয়, কোন ফলের টাইপ কি, কোনটা শিকড়ের টাইপ কি, পাতার টাইপ কি, ফুলের টাইপ কি। তোমরা জানো যে দেশি জুট, তুষা জুট আর মেস্তা পাট কেনাফ, এগুলো কোনটা কি রকম, তোমাদের এই পার্থক্যগুলো তোমাদের আসে। আচ্ছা, এবার ক্রপ বোটানি যাওয়ার পর আমাদের সয়েল সায়েন্স গেল, ক্রপ বোটানি গেল। এবার আমাদের কিছু সাবজেক্ট আছে, এগ্রিকালচার এক্সটেনশন থেকে 2-4টা কোশ্চেন হয়, মানে এগুলো নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই, বাদ দিতে পারো। তবে কিছু জিনিস দেখে গেলে ভালো, এগ্রি কেরিয়ার বইতে যা আছে মোটামুটি টুকটাক দেখে গেলে হবে। অ্যাগ্রো ফরেস্ট্রি থেকে তোমাদেরকে বলছি যে বিভিন্ন রকম রিলেশন, সেই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। বিভিন্ন এগ্রি ফরেস্ট্রিতে বিভিন্ন সংজ্ঞা আছে, কপিসিং কি, পোলার্ডিং কি, তারপরে হচ্ছে তোমার টাঙ্গিয়া সিস্টেম কি, শেল্টার বেল্ট কি, তারপরে হচ্ছে সল্ট কি, এই জিনিসগুলো এগ্রি ফরেস্ট্রি থেকে দেখতে হবে। আচ্ছা, এগ্রো ফরেস্ট্রিতে তোমার সাইন্টিফিক নেম যত বেশি শিখবা তত বেশি। আর তোমাদের যেহেতু রিসার্চ ইনস্টিটিউশনে জব দিবা, বিশেষ করে বাড়ি বিনা এসবের ক্ষেত্রে কিন্তু এগ্রি স্ট্যাটিস্টিক্স থেকে কোশ্চেন থাকেই। স্ট্যাটিস্টিক্স এর মধ্যে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, ভেরিয়েন্স কি, তারপরে কোরিলেশন কোএফিসিয়েন্ট কি, তারপরে কোনটার মান কতটুকু হয়, এই বিভিন্ন রকম টেস্ট আছে, এফ টেস্ট, জ্যাস টেস্ট, কোনটা কখন করা হয়, তারপরে হচ্ছে রেপ্লিকেশন কি, র্যান্ডমাইজেশন কি, কালচারাল কি বলে কন্ট্রোল কি, তারপরে হচ্ছে তোমার এলএসডি কি, এই জিনিসগুলো আমাদেরকে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স থেকে জানতে হবে। প্লাস হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্স এর 2-4টা টার্মিনোলজি জানলে ভালো, না জানলে অনেক সময় 2-4টা আইসে পড়লে বিপদ হয়ে যায়। এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের সাবজেক্ট তথ্য। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি বিভিন্ন রকম শীট দিয়েছি, সেই শীট গুলোর মধ্যে তোমাদের একটু খেয়াল করে দেখো। তোমাদেরকে আমি যে শীটগুলো দিয়েছি সেই শীটগুলোর মধ্যে তোমাদেরকে উম একটু আমি দেখেই বলতেছি। ধান চাষের সমস্যা, এই বইটা খুবই ইম্পর্টেন্ট, এই বই থেকে অনেক প্রশ্ন আসে। আর সবচেয়ে একদম বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যে তোমাদেরকে ওই যে বইটা, কৃষি কি বলে, চাষি পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর যে বইটা দিয়েছি, এই বইটা তোমরা ভালো করে যদি দেখো, উল্টায় পাল্টায় যদি দেখো, বইটা যদি কারো কাছে বাড়ি থেকে কালেক্ট করা যায়, বইটা কিনতে কিনতে ওটা কিনতে পারা যায় বাড়ি থেকে, বিআরআই এর গাজীপুরে হেডে বসে পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে এটা কিনতে হয়।
তো বাড়ির থেকে এই বইটা যদি কিনতে পারো সবচেয়ে ভালো হয়, এবং এই বইটা যত বেশি তুমি নাড়াচাড়া করবা, বিভিন্ন ভ্যারাইটি আছে, কোন ভ্যারাইটির পারফরমেন্স কেমন, বিভিন্ন ফসলের উৎপাদন কেমন, লেটেস্ট ভ্যারাইটি গুলো কি, এই জিনিসগুলো তোমরা এখান থেকে জেনে নিবা। তাইলে গেল তোমার ওইটা ক্রপ ইয়ে সম্বন্ধে, ওই বই সম্বন্ধে। আর তোমাদের বেশ কিছু লিফলেট দিয়েছি, এই লিফলেট গুলোর মধ্যে তোমার রিসেন্ট ইনফরমেশন গুলো জানবা, প্লাস তোমাদেরকে তোমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে যত লিফলেট গুলো দেখবা সেগুলো তোমরা একটু একটু করে দেখে রাখবা। জাস্ট হয়তোবা লিফলেট দেখে মনে হবে এটা কিছুই জানার নাই, কিন্তু দেখো তোমাকে বিটি ব্রিঞ্জালের হয়তো একটা তোমাকে একটা ইয়ে দিলাম, লিফলেট দিলাম। তাহলে বিটি ব্রিঞ্জালটা কি, বিটি ব্রিঞ্জালটা বাংলাদেশের মানুষ কোথায় হয়, কি জন্য, কোনটা প্রতিরোধী, বিটি ব্রিঞ্জাল কবে উন্মুক্ত করা হয়েছে, বিটি ব্রিঞ্জালের 4টা জাত আছে, 1 2 3 4, কোনটার বৈশিষ্ট্য কি, একটু জেনে রাখলা। বা তোমাকে জিজ্ঞেস করা হলো বাড়ি বিআরআইতে কিন্তু একটা প্রশ্ন বারবারই হয়, গ্রীষ্মকালীন পেঁয়াজের কয়টা জাতের নাম লিখুন, অথবা গ্রীষ্মকালীন টমেটোর কয়েকটা জাতের নাম লিখুন। তখন গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনের ক্ষেত্রে কোন হরমোন ব্যবহার করা হয়, তাহলে ওই যে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন সংক্রান্ত একটা তোমার লিফলেট আছে, বা গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন সংক্রান্ত একটা লিফলেট আছে, ওটা যদি তুমি বাড়ি থেকে দেখে রাখো তাহলে কিন্তু তুমি ওটা খুব সহজেই পারবা। ওই লিফলেট গুলো কিন্তু এখন তোমার কালেকশন করা খুব ডিফিকাল্ট, বাট একটা লিফলেট দেখে ওখান থেকে 3 4টা তথ্য, যে যে কোনো একটা লিফলেট বলো যে 5টা তথ্য থাকে, ওই 5টা তথ্যের বেশি দরকার নাই। তো এই তথ্যগুলো তোমরা ওখান থেকে পড়ে ফেলবা। আচ্ছা, আর যেটা বলতেছিলাম, আমাদের এখানে তোমাদের বিভিন্ন ফসলের কিছু প্রবলেম দিছিলাম, হাওর অঞ্চলে আমাদের কি কি সমস্যা, তারপরে হচ্ছে তোমার ব্লাস্ট নিয়ে কিছু ইয়ে আছে, তারপরে হচ্ছে তোমার আহ, আহ, আধুনিক ধানের চাষ যে বইটা দিছি, আধুনিক ধানের চাষ বইটা আমাদের ধান গবেষণা ইনস্টিটিউশনে যাওয়ার আগে ওই বইয়ের প্রত্যেকটা লাইন পড়ে যাওয়াটা এটা একটা বাইবেলের মতো, এটা পড়তেই হবে। এবং ওখান থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। প্লাস হচ্ছে তোমাদের একটা জিনিস আপডেট থাকতে হবে, দেখো আজকে হয়তোবা বৃধান 116 পর্যন্ত হয়তোবা আসছে, আই এম নট শিওর, বাট তোমরা যখন পরীক্ষা দিতে যাবো হয়তো বৃধান 120 পর্যন্ত চলে আসলো, বা 118 আসলো। তাহলে 118 জাতের বৈশিষ্ট্যটা কি, এটা তোমার খুব ভালো করে জেনে রাখতে হবে, তাহলে তুমি আর একটা দুইটা প্রশ্ন কমন পাবা। 118 না জানলেও 116 17 18 এই জিনিসগুলো লেটেস্ট যতগুলো আছে, অন্তত লেটেস্ট 10 20টা ধানের জাত, লেটেস্ট 10 20টা গমের জাত, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। আহ এই আর কি মোটামুটি আমার আজকে ওভারঅল সামারি নিয়ে যতটুকু কথা বলার ছিল আমি চেষ্টা করেছি তোমাদের সাথে কথা বলার জন্য। আমার আজকের কথা মোটামুটি শেষ, তোমাদের কথা শুনবো। স্যার তুলা গবেষণা নিয়ে যদি বলতেন। তুলা গবেষণায় তো তোমার হয় না, ওদের নিজস্ব পরীক্ষা হয় না, তো এটা তো তোমার নিয়োগ দেয় তোমার থেকে, এই যে পিএসসি বিসিএস যারা তোমার নন ক্যাডার হয় সেখান থেকে তুলা গবেষণার পরীক্ষা হয়। অতএব তোমার তুলা গবেষণার পরীক্ষা নিয়ে চিন্তা করে লাভ নাই, এবং এসআরডি তো সরাসরি বিসিএস থেকে নিয়োগ হয়, তুলা গবেষণায় কোনো পরীক্ষা নেয় না। আচ্ছা, বুঝছি। স্যার আমাদের কি সিবি নিয়ে কি ক্লাসটা নিবেন? আপনি বলছিলেন না, সিবি সিভি নিয়ে নিয়ে হবে। তোমাদের ইন্ডিভিজুয়ালি তোমরা সিভি দিবা, আমি তোমাদেরকে ই করে দিব ওই আচ্ছা স্যার, দিয়েছি তাহলে স্যার আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হোয়াটসঅ্যাপে আমি দিয়ে রাখছি। তোমাদেরকে পার্সোনালি আমি দিয়ে দিব, কি করে improve করে কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে বলে দিব। আর কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন, শেষ ক্লাস। তোমাদের জন্য 1 সপ্তাহ সময় দিয়েছি আমি, তোমাদের 1 সপ্তাহের মধ্যে তোমাদের সবকিছুর কোর্স কন্টেন্ট ডাউনলোড করে নিতে হবে। এরপরে আমি তোমাদের কিন্তু সুযোগ দিব না, কাউকে সুযোগ দিব না, এটা একেবারে আমার একেবারে ইয়ে, খুব স্ট্রিক্টলি আমি এটা প্রহিবিট করে রাখতেছি। আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, প্লিজ সবাই ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? স্যার 5 তারিখ পর্যন্ত তো থাকবে না? হ্যাঁ সেটাই তো, 1 সপ্তাহ আছে, 5 তারিখ। স্যার হ্যাঁ। স্যার রসুন তো আমাদের যে হাড়ের জন্য ভালো, ঠিক না হুম। স্যার? কিন্তু কোন, এখন তো বাজারে 2 ধরনের রসুন পাওয়া যায়, আর এগুলোর মধ্যে কি ম্যাচিওর রসুনটা একটু খাইলে ওটা বেটার বেশি? সরি, আমার এই তথ্যটা আমার একেবারে জানা নাই। রসুনের মধ্যে কি উপাদান থাকে বা এটা কিভাবে হেল্প করে এটা আমার জানা নাই, সরি। কিন্তু স্যার হাড়ের জন্য তো ভালো, এটা তো জানেন। হ্যাঁ, হার্টের জন্য ভালো এটা জানি, আমার আম্মা খায়, আমি খাই, প্রেশারের রোগীরা তোমার সবাই বলে রসুন খেলে কোলেস্টেরল লেভেল কমে। আর কিছু বলবে, শুভ কিছু বলবে? আমি তোমাদের সবাইকে একটা সাজেশন দিয়ে রাখি, আমি তোমাদেরকে যে ক্লাস নিয়েছি রিসার্চ ইনস্টিটিউশনের মোটামুটি ঝাঁঝরা করে ফেলছি, আশা করি তোমাদের সাথে যে কথাগুলো বলছি
দেখবা যে একই কথা অনেকবার বলা হয়েছে। তুমি চিন্তা করে দেখো, বিভিন্ন পোকা নিয়ে, তোমার পোকার নেচার অফ কন্ট্রোল, সয়েলের যতগুলো আছে, এই বাল্ক ডেন্সিটি, পার্টিকেল ডেন্সিটি, অনেক জায়গায় অনেকবার করে বলছি। তারপর জেনেটিক্স এর বিভিন্ন টার্মিনোলজি অনেকবার বলছি। সো তোমরা এই জিনিসগুলো যদি, যেগুলো বলছি সেগুলো যদি তোমরা কাভার করতে পারো, আর ইন্ডিভিজুয়ালি যদি কখনো কোনো প্রবলেম হয়, আমি তোমাদেরকে সরাসরি বলছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। কিভাবে নক করবা? স্যার, আমি আপনার লং কোর্সের একজন সাবেক শিক্ষার্থী, আমার এই জিনিসটা, আমার এটা জানা লাগবে। তাহলে আমি তোমাকে, আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন, এগুলোর উত্তর আমি দিই না। কারণ হচ্ছে আমার এরকম প্রশ্ন আমাকে অনেকেই করে, আসসালামু আলাইকুমের উত্তর আমার আসলে দেওয়ার সুযোগ হয় না। তুমি জাস্ট তোমার প্রশ্নটা করে রাখবা, আমি তোমাকে অবশ্যই ইনশাল্লাহ উত্তর দিব। অথবা তুমি একটা চাকরি ভাইবা দিতে যাচ্ছ, স্যার এই জিনিসটা আমি জানি না, একটু যদি আমাকে একটু হেল্প করতেন, তাহলে আমি তোমাকে উত্তরটা দিয়ে দিব। ইভেন তুমি একটা চাকরি ভাইবা দিতে যাচ্ছ, তোমাদের যদি মনে হয়, ধরো ব্রাকে একটা ভাইবা দিতে যাচ্ছ বা চাকরি পরীক্ষা দিচ্ছ, আগের দিন আমাকে নক করতে পারো যে স্যার আমাকে, আমি আপনার কোর্সের একজন স্টুডেন্ট ছিলাম, আমি তো কালকে ব্রাকের ভাইবা দিতে যাবো, অথবা কালকে আমার স্যার এই পরীক্ষা আছে, আমাকে যদি স্যার একটু বলতেন কোন জিনিসটা করবো, বা আমাকে এক সপ্তাহ আগে যদি জিজ্ঞেস করো যে আমি কোন জিনিসটা একটু এই ফোকাস করতে হবে, তাহলে একটু বলে দেন, তাহলে আমি তোমাকে ওটাও একটু বলে দিব কোন জিনিসগুলো ফোকাস করতে হবে। চেষ্টা করে বলে দেবো, হয়তো খুব ব্যস্ত থাকলে নাও বলতে পারি, ম্যাক্সিমাম সময় আমি এই জিনিসগুলো করি। তোমাদের সবার জন্য, এই গ্রুপে যারা আছো তাদের সবার জন্য ইন ফিউচারে, এই মানে যে কোনো চাকরি পরীক্ষা যাওয়ার আগে, বিশেষ করে এগ্রিকালচার রিলেটেড জবের যাওয়ার আগে, ভাই ভাই যাওয়ার আগে, আমার কাছ থেকে তোমরা হোয়াটসঅ্যাপে 1 to 1 আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, আমি তোমাকে সেটা সলভ করে দেবো। এরপরে তোমাদের আর কিছু বলার থাকলে বলতে পারো। স্যার লাস্ট একটা কথা বলেছি প্লিজ। স্যার। আমাদের জার্নিটা তো প্রায় 1 মাসের উপরে আজকে শেষ হতে যাচ্ছে। আমাদের কিছু অভিযোগের জায়গা থাকলে এখন অ্যাপোলোজিশনের জায়গাও থাকে। তো আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা অনেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, বিভিন্ন জনের বিভিন্ন বিভিন্ন সময় ব্যস্ততা থাকে। আমরা চেষ্টা করছি স্যার আমাদের হাইয়েস্ট এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার। তারপরও আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে স্যার, উই অ্যাপোলোজাইজ। এন্ড এত সুন্দর একটা জার্নি, আমি সেই অনেক আগে থেকে, আমি যখন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই, নেটওয়ার্ক কমিউনিকেশনের সাথে আমার পরিচয় হচ্ছে তাদের ওই গাইডটা থেকে, কৃষি গুচ্ছের যে গাইড, ভর্তি পরীক্ষার গাইড। তারপর হচ্ছে আপনার এই যে এগ্রি ক্যারিয়ার গাইডের সাথে পরিচয়। আমি আপনার যে ভিডিওটা খুব হাইলি ফলো করতাম এবং আপনাকে প্রায় ইউটিউবে জ্বালাতাম, সেটা হচ্ছে আপনার হচ্ছে প্রতি মাসিক যে কৃষি নিয়ে একটা আপনি ভিডিওগুলো দিতেন। তো আমি এর আগে আপনার আরেকটা কোর্সে ছিলাম, এবং এই কোর্সে থাকার ফলে আপনি একটু অবাক হয়ে জিজ্ঞেস করছিলেন যে আমি কেন আছি। তো আমি বেসিক্যালি থাকি এই জন্যই যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে অনেক কিছু শেখা যায়। ইভেন আমি যখন রেকর্ড ক্লাসগুলো করতেছিলাম, আমার নিজেরই একটু খারাপ লাগছে যে আমরা যখন অ্যাবসেন্ট থাকি তখন আপনি একটু আপসেট থাকেন। তো এই বিষয়গুলো স্যার, উই অ্যাপোলোজাইজ ফর দিস, বাট ইট ওয়াজ এ নাইস জার্নি উইথ ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাদের জন্য একটা সুবিধা হচ্ছে, যারা তোমরা এখনো অনগোয়িং অনার্স করছো, তারা কিন্তু ইন ফিউচারে যখন আমি যে টার্মিনোলজি গুলো বলতে বলতেছি, আমি যে বিষয়গুলোতে ফোকাস করতে বলতেছি, ওগুলো যখন পরীক্ষায় মানে তোমাদের সিলেবাসে আসবে, তোমাদের প্রিপারেশন নিতে হবে, ওগুলোতে বেশি ফোকাস করবা, তাহলে তোমার জবের প্রিপারেশনটা হয়ে গেল। আর একটা ব্যাপার হচ্ছে যে, হ্যাঁ আমি জানি এই কোর্সে যারা অনেকে যারা ছিল তারা রেকর্ড ক্লাস পরে দেখে নিচ্ছে, বাট আমি বারবারই বলেছি, যতটা সম্ভব পসিবল থাকতে করা, যেতে ক্লাসে অ্যাটেন্ড করা, সেটা যাদের সুযোগ হয়নি, আমি তাদেরকে দোষ দিচ্ছি না। কিন্তু মানে এই কোর্সটা তোমরা যেহেতু মানে পেমেন্ট করে তোমরা ইয়ে করেছো, সেটা আমার খারাপ লেগেছে যে আমি হয়তোবা তোমাদেরকে প্রপারলি দিতে পারলাম কিনা। মনের মধ্যে একটা কনফিউশন ছিল যে আমি কি আসলে মানে ওরা কি আমার উপর রাগ করে, বা আমার হচ্ছে আমার পারফরমেন্স কোনো দিক থেকে খারাপ হচ্ছে কিনা, স্যাটিসফ্যাকশন লেভেল কোথাও গ্যাপ হচ্ছে কিনা, সেই ব্যাপারটা মনের মধ্যে ছিল। তারপরেও আমি তোমাদেরকে বলতেছি, ইন ফিউচারে কিন্তু আমি এই যে ইয়েগুলো সলভ করব। আর তোমরা যারা এখন যারা করছো, তারা কিন্তু এই রেকর্ড গুলো তোমাদের কাছে রাখবে। আবার ইন ফিউচারে যদি মনে হয়, আজ থেকে 1 বছর বা 2 বছর পরে যখন তোমরা জবের জন্য একদম মাঠে নেমে যাবে, তখন তোমরা আর পুরো কোর্স বা লম্বা কোর্সে অ্যাটেন্ড করার প্রয়োজন পড়বে না। তোমরা আমার 1 দিন বা 2 দিনের কিছু দিক নির্দেশমূলক ইয়ে হয়, হয়তোবা কোনো একটা জবকে কেন্দ্র করে, হয়তোবা ধরো বারটানের পরীক্ষা হবে, তার আগে আমি একদিনের একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করি, হয়তোবা তোমার 100 টাকা নিয়ে একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করলাম, তুমি হয়তোবা ওইটাতে জয়েন করলা। তাহলে হবে কি, ওইটা এবং আজকের ক্লাস মিলে একটা ওভারঅল সিচুয়েশন হয়ে গেল। আবার শুধু হুইট রিসার্চ ইনস্টিটিউশনের জন্য একটা এক্সাম হলো, তখন হয়তো একটা ক্লাসের অ্যারেঞ্জ করলাম, ওই একটাতে জয়েন করো, কিন্তু লং কোর্সে আর তোমাদের প্রয়োজন পড়বে না। এবং এই রেকর্ড গুলো তোমাদের কাছে রাখবে। প্লাস তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, রেকর্ড গুলো যেহেতু তোমাদের কাছে আছে, তোমরা এটা সবার সাথে শেয়ার করবে না, এটা আমার একটা রিকোয়েস্ট। জানি অনেকে হয়তো বা তোমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, এটা আমার একটা পলিসি, যদি তোমরা সবাই শেয়ার করে নাও, তাহলে হয়তো বা আমি আবার ইন ফিউচারে আমার একটা কমার্শিয়াল একটা ইয়ে থাকে যে আমি অনেকের সাথে আবার একই জিনিস আবার রিপিট করি, সেটা হয়তো বা কম হবে। বাট এটাও একটা ব্যাপার যে কম্পিটিশন লেভেলে তোমার কিন্তু, তুমি যখন তোমার জিনিসগুলো তোমার কাছে রাখবে, আরেকজনের থেকে তুমি কিন্তু আগায় থাকলা, সেই জায়গাটাও মাথায় রেখো আর কি। আর
তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে যারা কোর্সে অ্যাটেন্ড করেছো, যারা রেকর্ড ক্লাসগুলো রেখেছো বা রেকর্ড ক্লাস দেখবে, তাদের সবাইকে থ্যাংক ইউ। স্পেশালি লাস্টের দিকে আসগর, আশিস, শুভ, তোমরা পরীক্ষা টরীক্ষাগুলোতে বেশ ভালো করছিলে, ভালো লাগছে তোমাদের কাছে। আনিকা মাঝে মধ্যে আসতো, মাঝে মধ্যে চলে যেত। তোমাদের সাথে অনেকেই মেয়েরা অনেকেই ছিল শুরুর দিকে। আমি মানে খুব মানে চাচ্ছিলাম যে ওরা যদি আরো থাকতো ভালো হতো, প্রাণবন্ত হতো। হোয়াট এভার, হোসেনও মানে অনেক কিছু শিখছে। আশা করি শুরু থেকে এখনো পর্যন্ত শেষের দিকে এসে ভালো কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। তো থ্যাংক ইউ, যতটুকু পারছি তোমাদের সাথে করেছি। আমি কিন্তু তোমাদেরকে কথা দিলাম, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে আমি তোমাদেরকে ইন ফিউচারে এই অ্যান্সার গুলো আমি তোমাদেরকে দিব। এবং তোমরা চেষ্টা করবে আমার এই ইয়েগুলোর সাথে আমার সাথে কানেক্টেড থাকতে, হ্যাঁ, যদি ইয়ে থাকো। আর হচ্ছে যে তোমাদেরকে যতগুলো রেকর্ড দিয়েছি সবাই প্লিজ ডাউনলোড করে রাখবে, কন্টেন্ট গুলো ডাউনলোড করে রাখবে। আর নেক্সট এক সপ্তাহের মধ্যে আমার কিছু কন্টেন্ট, আরো কিছু কন্টেন্ট যুক্ত হতে পারে। আমি আরো রিলিভেন্ট কিছু যে জিনিসগুলো পাবো সেগুলো কিন্তু আমি তোমাদের ড্রাইভে দিয়ে রাখবো। তো তোমরা 5 তারিখ পর্যন্ত, লাস্ট ডেট পর্যন্ত একটু দেখো যে কোনো কিছু মিসিং আছে কিনা তোমার ডাউনলোড করার ক্ষেত্রে। আর তোমাদের ওয়েবসাইট গুলো, তোমরা অবশ্যই ওয়েবসাইট গুলো, যে কোনো চাকরি ভাইবা দিয়ে যাও, ওই ডিপার্টমেন্টের ওয়েবসাইটটা একটু ভালো করে দেখে আসলে ওই ডিপার্টমেন্ট কি নিয়ে কাজ করে, কোন জিনিসগুলো ফোকাস করে, সেটা এফএও হোক, সেটা ইউএনডিপি হোক, সেটা ব্রাক হোক, সেটা কেয়ার হোক, সেই জিনিসগুলো যদি তোমরা দেখে রাখো, ওই তথ্যগুলো তোমার কিন্তু যাই দেখবা ভাইভাতে ওই কোশ্চেন গুলো কমন করতেছে। ওই ওই রিসেন্ট রিসার্চ গুলো কি নিয়ে করতেছে, এখন ধান গবেষণা ইনস্টিটিউট কোন জিনিসটা ফোকাস করতেছে, তারা স্যালানিটি নিয়ে ফোকাস করে, তারা জিঙ্ক রিলেটেড ধান নিয়ে ফোকাস করে। আজকে গম গম গবেষণা ইনস্টিটিউট কোন জিনিসটা ফোকাস করতেছে, তারা ব্লাস্ট রেসিস্ট্যান্ট ভ্যারাইটি নিয়ে কাজ করতেছে। আজকে তোমার পাট গবেষণা ইনস্টিটিউট জিনোম সিকোয়েন্সিং করতেছে। এক একজন এক একটা বিষয়কে ফোকাস করে, যে যে বিষয় ফোকাস করে সে সেই বিষয়গুলোর উপর বেশি জোর দেয়। ওই জিনিসগুলো তোমাদের বেশি জানতে হয়। সো ওই জিনিসগুলো বেশি জানলে ইনশাল্লাহ তোমরা ভালো করবে। সো আবারও অনেক 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 ধন্যবাদ তোমাদের কাছে। যদি কোনো, আমি আবারও সরি বলে নিচ্ছি যদি টোটাল কোর্সে যে ভুল বা যে প্রবলেম গুলো হয়েছে সেটার জন্য অবশ্যই আমি দায়ভার নিচ্ছি, এবং ওটা ওভারকাম করার জন্য তোমাদের কাছে অ্যাক্সেস রেখে দিচ্ছি, যে তোমরা আমাকে যে কোনো সময় নক করলে আমি হোপফুলি আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করার জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, হ্যাঁ? জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।